নমস্কার। ভারতীয় নাট্যশাস্ত্র প্রণেতা মহর্ষি ভরতমুনির প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি নাটক নাট্যশাস্ত্র কথা। প্রযোজনা বৃষ্টিক নাট্য সংস্থা, বাঁশবেড়িয়া। শুরু হচ্ছে নাটক নাট্যশাস্ত্র কথা। गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर। गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। प्रणाम गुरुदेव। তোমাদের বন্দনায় আমি প্রীত, তোমাদের আগমনে আমি আনন্দিত। বলো, কি হেতু তোমাদের আগমন? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকেই মনে বেশ কিছু প্রশ্নের উদয় হয়েছে, আর সেই সব প্রশ্নের উত্তরের সন্ধানেই আমরা আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। বলো, কি প্রশ্ন তোমার মনে উদয় হয়েছে? বলো। প্রভু, কোথা হতে এই নাট্যশাস্ত্রের উদ্ভব, আর এর উপাদানগুলোই বা কি? তুমি অত্যন্ত ভালো প্রশ্ন করেছো। দেখো, ত্রেতা যুগের পর থেকে মানুষের মনে লোভের জন্ম হয়। তারপর সেই লোভ থেকে মানুষ পাপ কর্মে লিপ্ত হয়। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে যান এবং তিনি এমন একটি মাধ্যম সৃষ্টি করার কথা বলেন যা মানুষকে পুনরায় সত্য, ধর্ম এবং মোক্ষের পথে ফিরিয়ে আনতে পারে। সাধু সাধু সাধু। মুনিবর, আমরা তো জানি বেদ সমস্ত জ্ঞানের ভাণ্ডার, সৃষ্টির সমস্ত রহস্যই বেদে নিহিত আছে। সুতরাং এই চারটে বেদই আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে এই নতুন বেদ রচনা কেন করা হলো? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। নতুন বেদ সৃষ্টি করা হলো কারণ সমস্ত মানুষকে সবকিছু সহজে বোঝানোর জন্য। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমেই আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্যে স্বয়ং ব্রহ্মা চারটি বেদকে এক করে নাট্যবেদ রচনা করেন। সাধু সাধু। গুরুদেব, নাট্যবেদ, কিন্তু এই চারটি বেদের তত্ত্ব এবং উপাদানকে একত্রে করে নতুন বেদ রচনা করা হলো, সে বিষয়ে কিছু আমাদের বিস্তারিত বলুন। এই যে গানটি তোমরা শুনতে পেলে, এটি সামবেদের গান। ব্রহ্মা ঋগ্বেদ থেকে দিলেন কথন, সামবেদ থেকে নিলেন সঙ্গীত, যজুবেদ থেকে এলো অভিনয় এবং অথর্ববেদ থেকে এলো রস। এইভাবে চারটি বেদ থেকেই নাট্যশাস্ত্র তৈরি হল। গুরুদেব, আমার মনে আরো একটি প্রশ্নের উদয় হয়েছে। করো। নাটক কি শুধুমাত্র এই দেবতাদের জন্য নির্মাণ করা হয়? না না, তা নয়। রাক্ষসদের মনেও এইরূপ সন্দেহ এসেছিল। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি স্বর্গ, মর্ত, পাতাল সবকিছুর বর্ণনা দেয়। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত হয়ে শোকে জর্জরিত মানুষ
নাটক দেখে বিনোদিত হতে পারে। নাটক তাদের এক প্রকার বিশ্রামের মাধ্যমও। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো শিল্প নেই, এমন কোনো কলা নেই, এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো শিক্ষা নেই যা নাটকে দেখানো যায় না। আশ্চর্য! সম্পূর্ণ সৃষ্টি, অলৌকিক, লৌকিক, জ্ঞান, ধর্ম সমস্ত কিছুই নাট্যকলার মধ্যে বাঁধা। একদমই তাই। নাটকে সমস্ত কলা ও শিল্প সুন্দরভাবে রয়েছে। তাই বলা যেতে পারে নাটক সমস্ত শিল্পের আধার, নাটক সমস্ত কলার সঙ্গম। অদ্ভুত, অদ্ভুত, আশ্চর্য এই শিল্পকলা, যেখানেতে সমস্ত কলার সংযোজন ঘটেছে। কি অদ্ভুত! ভাবতে অবাক লাগে, যেরকম জীবন ধারণের জন্য শ্বাসকার্যের প্রয়োজন, ঠিক তেমনই যেন এই শিল্পের সমাদর আমাদের মাঝে। কিন্তু প্রভু, অনেক সময় দেখেছি আমি বহু মানুষ বারংবার নানাভাবে এই নাট্য শিল্পকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, অপাঙ্ক্তেয় বলে মনে করেছে। এর মীমাংসা স্বরূপ আপনি কি কিছু জানাতে পারেন? তুমি ঠিক কথাই বলেছো। দেখো দেখো আমরা শিল্পী, নীতি নির্দেশক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, কিন্তু নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্পই নয়, এটি সমাজের দর্পণও। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যেতে চায়। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সমস্ত সীমাকে অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে এই পৃথিবীকে আরো সুন্দর থেকে সুন্দরতর করবে। যথার্থই প্রভু। শিল্প ব্যতি রেখে যে সমাজ, সেই সমাজ তো পশু সমাজের তুল্য। এই তো তোমরা সব বুঝতে পেরেছো। শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প আর শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই তো পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছিল। সাধু সাধু সাধু। আমরা বুঝতে পারলাম গুরুদেব, পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান দিয়েই সৃষ্টি হয়েছে। তাপসবৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। তোমাদের জন্য তারা অপেক্ষা করছে। সেখানে গিয়ে তোমরা নাটকটি উপভোগ করো। যথাজ্ঞা গুরুদেব। Shall